স্বাগতম। আমাদের ইন্টার বইতে তাপ সংক্রান্ত যে টপিকগুলো আমাদের থেকে থাকে, যেমন আইডিয়াল গ্যাস একটা চ্যাপ্টার, আর এটা হচ্ছে তাপগতিবিদ্যা সেকেন্ড চ্যাপ্টার। তো এই দুইটা চ্যাপ্টার থেকে আমাদের অ্যাডমিশনে কি কি ধরনের প্রবলেম ফেস করতে হতে পারে, স্পেশালি যারা আমরা ইঞ্জিনিয়ারিং জন্য প্রিপারেশন নিতেছি তাদেরকে কি কি ধরনের প্রবলেম ফেস করতে হতে পারে সেটার উপর ভিত্তি করে আজকে আমাদের ক্লাসটা। তো আমাদের ক্লাসের শুরুতে একটু বলে রাখা দরকার যে আমাদের ক্লাসটাতে আসলে বেসিক্যালি আমরা থিওরির উপর খুব বেশি জোর দেব না। আমি অলরেডি ধরে নিব যে আমাদের ইন্টার বইতে বা ইন্টার বইগুলোতে তাপগতিবিদ্যা অথবা আইডিয়াল গ্যাস সম্পর্কে যে টপিকগুলো ছিল, অ্যাটলিস্ট বেসিক ধারণাগুলো সবারই মোটামুটি আছে। সেটার উপর ভিত্তি করে বা আমরা ধরে নিতেছি সবাই মোটামুটি কমন ধারণাটা রেখে তারপর হচ্ছে ক্লাসটাতে স্টার্ট করবে বা ক্লাসটাতে জয়েন করবে। ওয়েল, আমাদের প্রথম প্রবলেম যেটা সেটা এরকম বলতেছে যে একটা ডায়োটমিক গ্যাস আছে, সেটা যে কোনো গ্যাস হইতে পারে, লাইক অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এই টাইপের কিছু একটা। সো ওই গ্যাসটা টেম্পারেচার আমাদেরকে বৃদ্ধি করতে হবে 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি করতে হবে। এটা কখন? এটা হচ্ছে স্থির চাপ। এই কন্ডিশনটাতে স্থির চাপে যদি তাপমাত্রাটা 30 থেকে 35 করতে হয় তাহলে হচ্ছে 70 জুল তাপ শক্তি লাগে। এখন আমাদেরকে বলছে ঠিক একই কাজটা যদি আমি স্থির চাপে না করে বরং স্থির আয়তনে করতাম তাহলে আমার কতটুকু তাপ লাগবে, অর্থাৎ সেম জিনিসটাই জাস্ট এখন আমরা স্থির আয়তনে করতেছি, স্থির আয়তনে আমাদের কতটুকু তাপ লাগবে। তো এই প্রবলেমটা খুবই সিম্পল, জাস্ট আমাদেরকে একটু চিন্তা করতে হবে এভাবে যে আমরা কিছু জিনিস পড়ে আসছিলাম, মোলার আপেক্ষিক তাপ সি দ্বারা প্রকাশ করা হইতো, এরকম কিছু ফর্মুলা ছিল। আমরা কি বলতাম যে 1 মোল গ্যাসের টেম্পারেচার 1 কেলভিন পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে আমরা মোলার আপেক্ষিক তাপ বলি। তো ওইখান থেকে আমরা একটা ফর্মুলা পাইতাম, কিউ ইজ ইকুয়ালস টু এম, তারপর হচ্ছে সি ডেল টি। এখন আমরা যদি স্থির আয়তনে কাজটা করে থাকি তাহলে এই জায়গায় হবে কিউভি আর এখানে হবে হচ্ছে সিভি। সিভি রিপ্রেজেন্ট করে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। আর আমরা যদি স্থির চাপে করে থাকি তাহলে হচ্ছে কিউপি চলে আসবে হচ্ছে এম সিপি ডেল টি। ওকে, তো এখানে সিপি ছিল হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। আমরা যদি একটু খেয়াল করি আমাদের ক্ষেত্রে একই পরিমাণ গ্যাস নিয়ে কাজ করতেছি, সো এম দুইটা জায়গায় সেম, এবং হচ্ছে আমরা তাপমাত্রাটাও সেম পরিমাণ 30 থেকে 35 পরিমাণ বৃদ্ধি করতেছি, অর্থাৎ ডেলটিটা 5, দুই জায়গায় ডেলটিটা সেম। এখন আমরা যেটা রেশিও করে ফেলি যে আমাদের কি দরকার, আমাদের দরকার হচ্ছে স্থির আয়তনে কতটুকু শক্তি লাগবে, অর্থাৎ আমাদের কিউবিটা বের করতে বলছে আর কিউপিটা অলরেডি দেওয়া আছে, সেটা হচ্ছে 70 জুল। আমি যদি রেশিও করি কিউভি ডিভাইডেড বাই কিউপি, তাহলে আমাদের মানগুলো যদি বসাই এম সিভি ডেল টি, এম সিপি ডেল টি, তাহলে আমাদের কাটাটি করলে থাকে কি সিভি বাই সিপি। এটা আসলে কি, এটা হচ্ছে 1/গামা। 1/গামা কেন? কারণ আমরা জানি গামা ছিল হচ্ছে সিপি বাই সিভি, তাহলে এখানে যেহেতু সিভি বাই সিভি তার ইনভার্স, দ্যাটস হচ্ছে 1/গামাটা চলে আসে। এখন আমরা দ্বিপারমাণবিক গ্যাসের জন্য গামার মান কত জানি? গামার মান জানি আমরা 1/4, সরি 1.4। তাহলে এখানে আমাদের কিউ ভি দরকার আর কিউপিটা আমাদের অলরেডি দেওয়া আছে কত, 70 জুল। এখান থেকে আমরা যদি সলভ করি আমাদের চলে আসে কিউভিটা হচ্ছে 50 জুল। অর্থাৎ আমাদের একই কাজটা যদি আমরা স্থির আয়তনে করতাম তাহলে হচ্ছে 50 জুল পরিমাণ শক্তি লাগতো। আর কেন হচ্ছে শক্তিটা কম লাগতো সেটা আমরা বুঝতে পারি যে যখন আমরা স্থির আয়তনে কোনো একটা জিনিস করে থাকি, লাইক একটা টেম্পারেচার বৃদ্ধি করতেছি, তখন আমরা যে হিটটা দিয়ে থাকি এই হিটের পুরোটাই হচ্ছে শুধুমাত্র তাপমাত্রা বৃদ্ধিতে ব্যয় হয়। কারণ আমরা একটা সূত্র পড়ে আসছি সবাই, আমরা এই সূত্রটা সবাই দেখে আসছি যে ডেল কিউ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস পি ডেল ভি, এটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তো যদি আমরা স্থির আয়তনে করি তাহলে এই টার্মটা জিরো হয়ে যায় বিকজ ডেল ভি জিরো। তা আমাদের টোটাল হিটটাই আসলে তাপমাত্রা বৃদ্ধিতে ব্যয় হচ্ছে। সো আমাদের টোটাল হিটটাই যেহেতু তাপমাত্রা বৃদ্ধিতে ব্যয় হচ্ছে, খুব ইজিলি তাপমাত্রাটাকে বাড়ানো যায়। বাট আমি যখন স্থির চাপে কাজ করি তখন হচ্ছে আমাদের এই জিনিসটা জিরো আসে না, তখন হচ্ছে এটার একটা ভ্যালু থাকে, এটার একটা ভ্যালু থাকে। তো আমি যে ডেল কিউটা অ্যাপ্লাই করি ওইটা সবটুকু অংশ ডেল ইউতে ব্যয় হয় না, বরং কিছু অংশ এখানেও খরচ হয়ে যায়। ফলে আমাদের ডেল কিউ দিয়ে ডেল ইউটা বাড়ানো বা তাপমাত্রা বাড়ানোটা একটু ডিফিকাল্ট হয়। দ্যাটস হচ্ছে আমাদের স্থির চাপে তাপমাত্রা বাড়ানোটার জন্য বেশি পরিমাণ তাপ শক্তি লাগে, স্থির আয়তনের জন্য হচ্ছে কম পরিমাণ তাপ শক্তি লাগে। এবং সেই জিনিসটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে স্থির চাপে দরকার ছিল 70 জুল আর স্থির আয়তন লাগতেছে আমাদের 50 জুল। আমরা আমাদের দ্বিতীয় প্রবলেমটা শুরু করার আগে কিছু ছোটখাটো জিনিস একটু রিমাইন্ড করা দরকার। স্বাধীনতার মাত্রা নামে একটা টপিক ছিল যে ডিগ্রিস অফ ফ্রিডম। আমরা এটার তিনটা ভ্যালু সম্পর্কে জানি, একটা হচ্ছে 3, আর একটা হচ্ছে 5, আর একটা হচ্ছে 6। যারা এক পরমাণু গ্যাস তাদের জন্য আমাদের এফ এর ভ্যালু আসে 3, দ্বিপরমাণুকের জন্য 5, আর 3 বা ততোধিক পরমাণুর জন্য সেটা হচ্ছে 6 আসে। তো স্বাধীনতার মাত্রাগুলো কেন ডিফারেন্ট হয় সেটা একটা ভিন্ন কনসেপ্ট, আর সেটা হচ্ছে আমরা সাধারণত থিওরিতে আলোচনা করে থাকি। আমরা অ্যাডমিশনের ক্লাসের জন্য ধরে নিচ্ছি যে এই জিনিসটা আমাদের সবার জানা আছে। এবার একটু মাথায় রাখা দরকার আমাদের কিছু টপিক ছিল, যেমন গামা ছিল হচ্ছে সিপি বাই সিভি,
আবার ছিল আমাদের সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু ইউনিভার্সাল, মানে আর কি যে কোনো কন্ডিশনেই প্রযোজ্য। যে আমি এক পরমাণু নাকি নিয়ে কাজ করতেছি, নাকি দ্বিপরমাণু, নাকি স্থির আয়তন, নাকি স্থির চাপে, যে কোনো থার্মোডাইনামিক কন্ডিশনের জন্য এই ফর্মুলাগুলো হচ্ছে ভ্যালিড। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখি আমাদের এই সিপি আর সিভি এই দুইটার মধ্যে কে বেশি ভাইটাল বা কে বেশি ইম্পর্টেন্ট। অবভিয়াসলি আমাদের সিভিটা বেশি ইম্পর্টেন্ট। কেন? কারণ হচ্ছে সিভিটাকে আপনি ডিরেক্টলি বের করতে পারেন f/2 ইন্টু আর। এখান থেকে সিভি এর মানটা হচ্ছে f/2 ইন্টু আর হয়। অর্থাৎ আপনি যদি এক পরমাণু নিয়ে কাজ করেন তাহলে হচ্ছে এটা আসবে 3/2 আর। আপনি যদি কাজ করেন দ্বিপরমাণু নিয়ে তাহলে এটা আসবে 5/2 আর। আপনি যদি তিন পরমাণু বা তার বেশি পরমাণু নিয়ে কাজ করেন, মানে তার বেশি পরমাণু বিশিষ্ট গ্যাস নিয়ে কাজ করেন, যেমন কার্বন ডাইঅক্সাইড, এই টাইপের কিছু, সরি কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে একটু ঝামেলা আছে। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে হচ্ছে তিন পরমাণু হওয়া সত্ত্বেও সেটা ডিগ্রি অফ ফ্রিডমটা 5 ইউজ হয়। আপনি যদি কার্বন ডাইঅক্সাইড ছাড়াও অন্য কোনো, যেমন সালফার ট্রাইঅক্সাইড, এই টাইপের কোনো একটা গ্যাস নিয়ে কাজ করেন তাহলে সিভির মান আসবে হচ্ছে 6/2 আর। আচ্ছা, তো কেন হচ্ছে সিভির মানটা f/2 ইন্টু আর এই জিনিসটা চলে আসে? এটা হচ্ছে আমাদের যে থার্মোডাইনামিক্স এর প্রথম সূত্র ছিল ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস পি ডেল ভি। তো এই ফর্মুলার ক্ষেত্রে আমরা জানি যখন আমরা স্থির আয়তনে কাজ করতেছি তখন হচ্ছে আমাদের এই জিনিসটা জিরো হয়ে যায়। সো আমাদের ডেল কিউভিটা হচ্ছে ডিরেক্টলি ডেল ইউ এর সমান হয়। আবার ডেল ইউটা আমরা কি জানি? ডেল ইউটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। অভ্যন্তরীণ শক্তির মধ্যে আসলে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে অভ্যন্তরীণ স্থিতি শক্তি আর একটা হচ্ছে অভ্যন্তরীণ গতি শক্তি। বাট যেহেতু অভ্যন্তরীণ স্থিতি শক্তিটা চেঞ্জ হয় না, কারণ ওটা চেঞ্জ করতে হলে আপনার রাসায়নিক বন্ধনটাকে চেঞ্জ করতে হবে, যেটা আসলে কেমিস্ট্রিতে আমরা ওইটা নিয়ে ডিল করে থাকি, যে কেমিক্যাল বন্ড গুলো চেঞ্জ হচ্ছে। তো এখানে যদি আমরা ধরে নিচ্ছি জাস্ট একটা পরমাণু বা একটা বস্তু নিয়ে আমরা কাজ করতেছি, ওই বস্তুটা জাস্ট টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, বাট ওই বস্তুর যে অ্যাকচুয়াল কেমিক্যাল ফরমেশন সেটা চেঞ্জ হচ্ছে না। তো আমরা ধরে নিচ্ছি যে এখানে আমাদের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বলতে বেসিক্যালি অভ্যন্তরীণ গতি শক্তির পরিবর্তন বোঝাচ্ছে। আবার অভ্যন্তরীণ যে গতি শক্তি, অভ্যন্তরীণ গতি শক্তিটা কিন্তু আমরা জানি, যেমন গ্যাসের ক্ষেত্রে আমরা কি পড়ে আসছি, গ্যাসের যে আমরা আদর্শ গ্যাস একটা জিনিস শিখে আসছি, ই কে ইজ ইকুয়ালস টু হচ্ছে 3/2 mRT। ওকে, সো এমআরটিটা এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে ই কে দ্বারা বোঝানো হয় যে এম মল গ্যাসের আমাদের গতিশক্তি কত সেটা হচ্ছে আমরা এখান থেকে বের করতে পারি এই ফর্মুলাটা দিয়ে। এখন আমরা যদি গতিশক্তির পরিবর্তনটা মাপতে চাই, গতিশক্তির পরিবর্তন যে তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করার জন্য আমাদের গতিশক্তির পরিবর্তনটা কত হয়, তাহলে আমাদের এই টি দিয়ে ভাগ দিতে হবে, আর এক মোলের জন্য হচ্ছে এম দিয়ে ভাগ দিতে হবে, তাহলে থাকে কি 3/2 ইন্টু আর। তাহলে এই জিনিসটা যেটা বোঝায় সেটা হচ্ছে আমাদের এক মোল গ্যাসের টেম্পারেচার 1 কেলভিন বৃদ্ধি করতে গতিশক্তির পরিবর্তন কতটুকু হয় সেটা, সেটার মান হচ্ছে 3/2 আর। তো এই জিনিসটাই কিন্তু হচ্ছে আমাদের কি বোঝায়, এই জিনিসটাই আমাদের হচ্ছে সিভি বোঝায়, যে আমাদের এক মোল গ্যাসের টেম্পারেচার 1 কেলভিন পরিমাণ বৃদ্ধি করতে কতটুকু পরিমাণ গতিশক্তি অর্থাৎ হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় বা কতটুকু তাপ দেওয়া লাগে। কারণ অভ্যন্তরীণ গতিশক্তির পরিবর্তনটা আসলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, আর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা আসলে কতটুকু আমাকে তাপ দেওয়া লাগছে। তাহলে আমাদের এই ভ্যালুটা আসলে আমাদের সিভি কে রিপ্রেজেন্ট করে। তাহলে আমরা দেখতেছি কি সিভিটা কত আসছে, 3/2 আর এর সমান আসছে। আর আমি যদি এক মোল গ্যাস নিয়ে কাজ না করে, সরি আমি যদি এক পরমাণু গ্যাস নিয়ে কাজ না করে আমি যদি দ্বিপরমাণু নিয়ে কাজ করতাম তাহলে এখানে 5 হইতো, তিন পরমাণু নিয়ে কাজ করলে 6 হইতো। দেখছি আমি এখানে জেনারেলি লিখতে পারি, এখানে হচ্ছে এফ হবে, স্বাধীনতার মাত্রাটা হবে। তাহলে আমরা বলতে পারি যে সিভিটা সেটা হচ্ছে আমাদের f/2 ইন্টু আর। তাহলে আমাদের সিভি যদি f/2 আর হয় তাহলে আমরা এখান থেকে সিপিটাও বের করতে পারি। সো আমাদের সিপি বের করার জন্য ফর্মুলা হচ্ছে আমরা সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর, এটা অল কন্ডিশনেই প্রযোজ্য। সো আমাদের সিপিটা তাহলে আমরা বলতে পারি সিভি প্লাস আর। সিভির জায়গায় যদি আমরা বসাই দিই f/2 আর, আর আর রয়ে গেল, তাহলে আমরা বলতে পারি সেটা হচ্ছে f/2 প্লাস 1 ইন্টু আর। এটা হচ্ছে আমাদের সিপি। তাহলে আমরা সিভিটার জন্য একটা ফর্মুলা জানি, সিপির জন্য ফর্মুলা জানি। তো এবার যদি আমাদের গামার জন্য একটা জেনারেল ফর্মুলা বের করতে হয় তাহলে আমরা বের করতে পারি গামা হচ্ছে সিপি, গামা হচ্ছে সিপি বাই সিভি। তো আমাদের f/2 প্লাস 1 ইন্টু আর ডিভাইডেড বাই হচ্ছে f/2 আর, আর আর কাটা, তাহলে আমাদের থাকতেছে f/2 প্লাস 1 ডিভাইডেড বাই f/2, তাহলে হচ্ছে f প্লাস 2 ডিভাইডেড বাই f। তাহলে আমরা গামা পেয়ে যাচ্ছি, গামা হচ্ছে f প্লাস 2 ডিভাইডেড বাই f। তাহলে আমাকে যদি স্বাধীনতার মাত্রা কেউ বলে দেয় তাহলে কিন্তু আমি এখান থেকে গামাটা বের করতে পারবো, বা উল্টো ওয়েতে আমাদেরকে গামাটা কেউ বলে দিলে আমি স্বাধীনতার মাত্রা বের করতে পারবো। সো এই ফর্মুলাটা আমরা একটু চেক করতে পারি। চেক করা যায় কিভাবে, সেটা হচ্ছে যে আমরা যদি এক পারমাণবিক গ্যাস নিয়ে কাজ করি তাহলে আমাদের গামা ইজ ইকুয়ালস টু কি হবে, 3 প্লাস 2 ডিভাইডেড বাই হচ্ছে 3। তাহলে আমাদের আসতেছে কত, আমাদের আসতেছে হচ্ছে 5/3। দ্যাট মিনস কত, 5/3 মানে হচ্ছে 1.67। তাহলে আমাদের এই জিনিসটা হচ্ছে ঠিক আসতেছে, গামার ভ্যালুটা আমরা এক্সাক্ট পাচ্ছি। তো আমরা যদি এক পরমাণু নিয়ে কাজ না করে আমরা যদি দ্বিপরমাণু নিয়ে কাজ করি,
দ্বিপরমাণুক নিয়ে যদি কাজ করি তাহলে f/2 ডিভাইডেড বাই f, দ্বিপরমাণুকের ক্ষেত্রে হচ্ছে আমরা কত জানি 5, 5 প্লাস 2 ডিভাইডেড বাই 5, তার মানে হচ্ছে 7/5 ইকুয়ালস টু 1.4। এটাও ঠিক আছে। বা একইভাবে আমরা যদি ত্রিপরমাণুক বা তার থেকে বেশি পরমাণু নিয়ে কাজ করি তাহলে দেখবো এই ফর্মুলাটা কাজ করতেছে। সো অনেক সময় পরীক্ষায় এই জিনিসটা প্রুফ দিয়ে দেয় যে প্রুফ দ্যাট গামা ইজ ইকুয়ালস টু f/2 ডিভাইডেড বাই f। আবার তার উল্টাটাও প্রমাণ দিতে পারে যে f ইকুয়ালস টু সামথিং অফ গামা, তো আমরা সেটাও করে ফেলি। তো আমরা এই পর্যন্ত পাইলাম যে গামা ইজ ইকুয়ালস টু f প্লাস 2 বাই f। তো আমরা এখান থেকে একটু সাজায় যদি লিখি, ওকে। সো এই হচ্ছে আমাদের স্বাধীনতার মাত্রা এবং গামা, এই দুটার মধ্যে হচ্ছে সম্পর্ক। সো এখান থেকে হচ্ছে আমাদের গামা দেওয়া থাকলে আমরা এফ বের করতে পারি। পরীক্ষায় এই টাইপের প্রমাণ সাধারণত দিয়ে দিতে পারে 10 মার্কসের জন্য। সো এখানেও একটু চেক করা যায় যে আমরা যদি গামার ভ্যালু বসাই, যেমন হচ্ছে আমরা দ্বিপরমাণুকের জন্য যদি বসাই তাহলে হচ্ছে 2 ডিভাইডেড বাই 1.4 মাইনাস 1, অর্থাৎ হচ্ছে 2 ডিভাইডেড বাই 0.4। তাহলে আমরা যদি এখান থেকে ক্যালকুলেট করি এটা চলে আসছে কত, এটা চলে আসছে আমাদের 5, কারণ হচ্ছে 4 5 20, ওইখান থেকে হচ্ছে আমাদের 5 আসে। তাহলে আমাদের দ্বিপরমাণুকের জন্য স্বাধীনতাটা 5 আসার কথা ছিল, 5টা আসছে। তাহলে এই সূত্রটা হচ্ছে প্রযোজ্য হচ্ছে বা সূত্রটা ভ্যালিড হচ্ছে। তো এবার আমাদের জন্য একটা প্রবলেম দিয়ে দিছে, সেটা হচ্ছে বলতেছে আমাদের কাছে, সো এবার আমাদের জন্য একটা প্রবলেম দিয়ে দিছে, আমাদেরকে বলতেছে কোন একটা গ্যাস মিক্সচার, সেই গ্যাস মিক্সচারের জন্য আমাদের বলে দিল গামা ইজ ইকুয়ালস টু 1.54, গামার ভ্যালুটা দিয়ে দিচ্ছে 1.54। এবার আমাদেরকে জিজ্ঞেস করছে যে এই গ্যাস মিক্সচারটার জন্য মিশ্রণের, অর্থাৎ গ্যাস মিক্সচারটার জন্য স্বাধীনতার মাত্রা f কত হবে। তাহলে আমাদের যে সূত্রটা আমরা শিখে আসছি f ইজ ইকুয়ালস টু কি 1 ডিভাইডেড বাই গামা মাইনাস 1। সো সেটা আমরা সরি f, সো আমরা f ইকুয়ালস টু যে জিনিসটা শিখে আসছি f ইকুয়ালস টু 2 ডিভাইডেড বাই গামা মাইনাস 1। সো 2 ডিভাইডেড বাই 1.54 মাইনাস 1, এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে। সো আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি f ইকুয়ালস টু 3.7037, অর্থাৎ স্বাধীনতা হচ্ছে 3 থেকে একটু বড় বাট হচ্ছে 5 থেকে একটু কম। তো এটা একটু উইয়ার্ড মনে হতে পারে যে স্বাধীনতার মাত্রাটা আসলে একটা ভগ্নাংশ কিভাবে আসলো। ব্যাপারটা হচ্ছে যখন আমাদের কাছে একাধিক গ্যাসের একটা মিক্সচার দেওয়া থাকে, মিক্সচার দেওয়া থাকলে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের স্বাধীনতার মাত্রাটা ফ্র্যাকশন চলে আসতে পারে। মানে হয়তো আমি এক পরমাণু কিছু গ্যাস নিয়ে কাজ করতেছি, আবার দ্বিপরমাণু কিছু গ্যাস নিয়ে কাজ করতেছি, দুইটার স্বাধীনতার মাত্রা হচ্ছে ডিফারেন্ট। তো দুইটা মিলাই দিলে একটা কম্বাইন, একটা মিক্সচারের একটা আলাদা স্বাধীনতার মাত্রা তৈরি হয়, সেটাই আমরা রিপ্রেজেন্ট করতেছি এখানে 3.7 আসলো। সো এবার আমাদের আরেকটা প্রবলেম গ্যাস মিক্সচারের সাথে রিলেটেড। এই প্রবলেমটাতে আমাদেরকে বলতেছে যে একটা পাত্রের মধ্যে আমাদের কাছে 1 মোল পরিমাণ অক্সিজেন আছে এবং হচ্ছে 1 মোল পরিমাণ হিলিয়াম আছে। এখন এই মিক্সচারটার জন্য আমাদের গামার ভ্যালু কত হবে সেটা হচ্ছে বের করতে হবে। তো আমরা প্রবলেমটা কিভাবে সলভ করতে পারি, যেখানে এই অক্সিজেন হচ্ছে দ্বিপরমাণু আর হিলিয়াম হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, দ্যাট মিন্স এক পরমাণু। সো এইটার জন্য আমরা গামার কত জানি, এটার জন্য আমরা গামা জানি হচ্ছে 1.4, আর এটার জন্য গামা কত জানি 1.66 বা 1.67 এরকম। তো এই দুটা যদি আমরা মিক্সচারটার জন্য গামাটা বের করতে চাই, ফার্স্টে যেটা করতে হবে আমাদেরকে সিভিটা বের করতে হবে। তো আমরা সিভিটা কিভাবে বের করব, সিভিটা বের করার টেকনিক হচ্ছে যে অক্সিজেন গ্যাস, অক্সিজেনের জন্য সিভি কত আসে, অক্সিজেনের জন্য আমরা জানি f/2r, অর্থাৎ 5/2r, প্লাস হিলিয়ামের জন্য সিভি কত f/2r, মানে হচ্ছে 3/2r। এখন এটা কত মোল আছে 1 মোল, এটা কত মোল আছে 1 মোল। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি সিভি আসছে আমাদের 2r। সিভি যদি 2r আসে আমরা জানি সিপি মাইনাস সিভি ইজ ইকুয়ালস টু r। তাহলে এখান থেকে আমাদের চলে আসে সিপি ইজ ইকুয়ালস টু হচ্ছে 3r, 2r প্লাস r, দ্যাট মিন্স 3r। আমরা সিপি পেয়ে গেলাম, সিভি পেয়ে গেলাম। এবার যদি আমাদেরকে কেউ গামা বের করতে বলে তাহলে আমাদের সিপি বাই সিভি মানে 3r বাই 2r, তাহলে ভাগ করলে আসে কত 3/2, দ্যাট মিন্স হচ্ছে 1.5। তাহলে আমাদের এই মিক্সচারের জন্য গামা আসতেছে হচ্ছে 1.5। সো আমাদের এই প্রবলেমটাতে বলতেছে যে আমাদের এবার পাত্রের মধ্যে 2 মোল অক্সিজেন আর হচ্ছে 3 মোল হিলিয়াম আছে। তো এই মিক্সচারটার জন্য আমাদের গামা কত আসবে, গামা ছিল অ্যাডিয়াবাটিক কনস্ট্যান্ট বা রুদ্ধতাপীয় যে গুণাঙ্কটা সেটা। তো এবার আমরা দেখতেছি যে 2 মোল অক্সিজেন, তো 2 মোল অক্সিজেনের জন্য একটা সিভি, আবার 3 মোল হিলিয়ামের জন্য আরেকটা সিভি। তো এটার মিক্সচারটার জন্য যদি সিভি বের করতে চাই আমাদের সিভি কি ছিল, সিভি ছিল হচ্ছে f/2 ইন্টু r, মানে স্বাধীনতার মাত্রা বাই 2 ইন্টু r। অক্সিজেনের জন্য হচ্ছে 2 মোল অক্সিজেন আছে, প্রতি মোল অক্সিজেনের জন্য আমরা পাচ্ছি কত 5/2r। আবার আমাদের 3 মোল হিলিয়াম আছে, তো 3 মোল প্রতি মোলের জন্য হচ্ছে আমাদের 3/2r, আর নিচে হচ্ছে 2 মোল প্লাস 3 মোল। তাহলে আমরা একটা অ্যাভারেজ টাইপ সিভি বের করতে পারলাম।
অ্যাভারেজ সিপিটা হচ্ছে কত আসতেছে, অ্যাভারেজ সিপিটা কাজ করলে আসে 1.9 আর। এবার সিপি যদি 1.9 আর হয় তাহলে সিপি কি হবে, সিপি ইকুয়ালস টু সিভি প্লাস আর। তো 1.9 এর সাথে আর যোগ করলে আসে 2.9 আর। তাহলে আমরা সিপি পাইলাম, সিভি পাইলাম। এবার যদি আমাদেরকে কেউ গামা বের করতে বলে তাহলে হচ্ছে সিপি বাই সিভি, তাহলে হচ্ছে 2.9 ডিভাইডেড বাই হচ্ছে 1.9। ক্যালকুলেট করলে আসতেছে আমাদের গামার ভ্যালু 1.5263। এবার আমরা যে কোনো একটা মিক্সচারের জন্য গামার ভ্যালু কত আসবে বা গামার ভ্যালু বের করার মাধ্যমে ওই মিক্সচারের স্বাধীনতার মাত্রা কত আসবে সেটাও বের করে ফেলতে পারি। সো আমাদের আরেকটা প্রবলেম, এই প্রবলেমটা আসলে যেটা করছে যে তিনটা গ্যাস আমাদের কাছে আছে, এ বি সি তিনটা গ্যাস। তিনটা গ্যাসের হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন সেম ছিল, তাদেরকে তিনটা আলাদা পাত্রে রাখা আছে। তো তিনটা গ্যাসের ক্ষেত্রেই সেম পরিমাণ অর্থাৎ একই মোল সংখ্যা ছিল, এবং তিনটা গ্যাস একই তাপমাত্রা, একই আয়তন, একই চাপ, সবকিছু সেম কন্ডিশনে রাখা হয়েছিল। এবার তিনটা গ্যাসের পাত্রকেই একই হারে তাপ প্রয়োগ করা হচ্ছে, মানে সমস্যা হচ্ছে সেম রেটে আমরা হচ্ছে তাপ প্রয়োগ করতেছি। তো তাপ যখন যত সময় যাবে তত হচ্ছে তাপ বেশি প্রাপ্ত হবে প্রতিটা গ্যাস, এবং তাপ যত বেশি পাবে তত হচ্ছে তাপমাত্রা বাড়তে থাকবে। তো তাপমাত্রা বনাম সময় যে গ্রাফটা সেটা হচ্ছে এখানে দেওয়া আছে। তাহলে আমাদের এই গ্রাফ থেকে প্রেডিক্ট করতে পারতে হবে, বা এই গ্রাফ থেকে আমাদেরকে বের করতে হবে যে তিনটা গ্যাসের মধ্যে কোন গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সব থেকে বেশি। অর্থাৎ আমরা জানি মোলার আপেক্ষিক তাপ সেটা হচ্ছে এখান থেকে বের করা যায়, বা আমরা জানি মোলার আপেক্ষিক তাপ হচ্ছে কিউ ডিভাইডেড বাই এম ডেল থিটা। যে এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন পরিমাণ বৃদ্ধি করতে কতটুকু তাপ দরকার হয় তাকে আমরা মোলার আপেক্ষিক তাপ বলে থাকি। এখন এটাকে দুই ভাবে চিন্তা করা যায়। যদি আমরা যে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস, ধরেন হচ্ছে দুইটা গ্যাস নিলাম, দুইটা গ্যাসকে হচ্ছে সেম পরিমাণে আছে, এক মোল করে, দুইটা গ্যাসেরই হচ্ছে আমরা তাপমাত্রা বাড়াইতে চাই, ধর আমরা দুইটা গ্যাসই 5 ডিগ্রি সেলসিয়াস করে আমরা তাপমাত্রা বাড়াইতে চাই। সো এম সেম ডেল থিটা সেম। এখন যে গ্যাসের জন্য যত বেশি তাপ লাগবে সেই গ্যাসের সিটা বা আপেক্ষিক তাপটা সব থেকে তত বেশি হবে। তাহলে আমরা যদি চিন্তা করি যে দুইটা গ্যাস এ আর বি আছে, তো দুইটা গ্যাসের মধ্যে সেম পরিমাণ অ্যামাউন্ট ছিল, এম সেম, তাপমাত্রা 5 ডিগ্রি পরিমাণ করে বাড়াইতে হবে। একজনের তাপ শক্তি ধরেন 10 জুল লাগছে, আরেকজনের হচ্ছে 50 জুল লাগছে, মানে যার 50 জুল লাগছে তার হচ্ছে আপেক্ষিক তাপটা 5 গুণ, মানে তত বেশি হচ্ছে। আবার আরেকটা ওয়েতে চিন্তা করা যায় যে আমাদের হচ্ছে যে দুইটা গ্যাস ছিল একই পরিমাণ, এ আর বি দুইটা গ্যাস একই পরিমাণ, মোল সংখ্যাটা সেম আছে, দুইটাকে আমি সেম পরিমাণ তাপ দিলাম, কিউটা সেম। এখন যার তাপমাত্রা যত কম বাড়বে, ডেল থিটাটা যত ছোট হবে, সিটা কিন্তু তত বেশি, আপেক্ষিক তাপ তত বেশি হবে। অর্থাৎ একই পরিমাণ তাপ প্রয়োগ করলে যে যত কম তাপমাত্রা বৃদ্ধি পায় তার আপেক্ষিক তাপটা হচ্ছে তত বেশি হয়। সো এই দুইটা ওয়ে যে কোনো একটা ওয়ে অ্যাপ্লাই করে আমরা এখানে বের করতে পারি এবিসি তিনটা গ্যাসের মধ্যে কোন গ্যাসটার ক্ষেত্রে আমাদের আপেক্ষিক তাপটা সব থেকে বেশি। প্রথম ওয়েতে আমরা যদি চিন্তা করি যে একটা নির্দিষ্ট পরিমাণ যদি আমরা তাপ শক্তি দিই, চিন্তা করি একটা নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তি দিলাম, তাহলে এই একটা নির্দিষ্ট পরিমাণ সময় আমরা একটা নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তি সাপ্লাই করতে পারবো। ওইটুকু যদি সাপ্লাই করি তাহলে কি হবে, সি গ্যাসের তাপমাত্রা বাড়ছে এইটুকু, বি গ্যাসের বাড়ছে এইটুকু, আর এ গ্যাসের বাড়ছে অনেক বেশি। তাহলে যেই গ্যাসের তাপমাত্রা যত বেশি বাড়ে তার আপেক্ষিক তাপ তত কম, অথবা যেই গ্যাসের আমাদের তাপমাত্রা যত কম বাড়ে সেই গ্যাসের আপেক্ষিক তাপটা তত বেশি। তো এখান থেকে আমাদের সি গ্যাসটার জন্য হচ্ছে যে সি গ্যাসের যে লাইনটা ওইখানে হচ্ছে আমাদের দেখতেছি তাপমাত্রা সবচেয়ে কম বাড়ছে, তার মানে হচ্ছে সি গ্যাসের আপেক্ষিক তাপ হচ্ছে সব থেকে বেশি। আর কেউ যদি আরেকটা বইতে চিন্তা করে যে আমাদের এইখানে একটা দাগ নিলাম, এরকম একটা রেখা, তো আমাদের হচ্ছে সমান পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে এইটুকু রেঞ্জের মধ্যে, তাহলে আমাদের এ গ্যাসের জন্য তাপ শক্তি বা সময় লাগতেছে এতটুকু, বি গ্যাসের জন্য লাগতেছে হচ্ছে এইটুকু, আর সি গ্যাসের জন্য লাগতেছে হচ্ছে এইটুকু। এটা হচ্ছে সি, এটা বি, এটা এ। তাহলে দেখেন আমাদের তাপমাত্রা বাড়াইতে গেলে সি গ্যাসের জন্য সময়টা অর্থাৎ তাপ শক্তিটা অনেক বেশি লাগতেছে। তাহলে যার জন্য কিউটা যত বেশি লাগে তার জন্য হচ্ছে সিটা তত বেশি। তার মানে এখান থেকে বোঝা যায় সি গ্যাসের আপেক্ষিক তাপ সব থেকে বেশি।